বাবরি মসজিদ একটা নাম যা কয়েকশো বছর ধরে হিন্দু এবং মুসলমানের মধ্যে আগুন জ্বালিয়ে রেখেছে। কেউ বলে এটা আমাদের পবিত্র স্থান, আবার কেউ বলে এটা আমাদের ঐতিহ্য। ঝগড়া, বিতর্ক, আদালতের লড়াই একে অপরের মধ্যে কয়েক বছর ধরে চলছে এবং পলিটিক্যাল পার্টি এর ফায়দা নিচ্ছে। এই সমস্ত লোকেরা বাবরের সম্বন্ধে কিছুই জানে না, শুধু তারা একটি মসজিদ নিয়ে একে অপরের মধ্যে ঝগড়া করছে। আজকের ভিডিওটি আপনি কোনো ধার্মিক দৃষ্টিকোণ দিয়ে দেখবেন না। যদি দেখে থাকেন তাহলে ভিডিওটি এখনই বাদ দিয়ে চলে যান, কারণ আজকে আমরা জানবো বাবর 12 বছর বয়সে সিংহাসনে বসা থেকে ভারত আক্রমণ পর্যন্ত তার যে ইতিহাস, সমস্ত ঘটনা আজকে আমরা জানবো। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে আবারও বলছি, কোনো ধার্মিক দৃষ্টিকোণ দিয়ে ভিডিওটি দেখবেন না, কারণ এই ভিডিওতে যা দেওয়া হবে সব সত্য ঘটনা। বাবরের জন্ম 1383 সালে 14 ফেব্রুয়ারি বর্তমান উজবেকিস্তানের আন্দিজান শহরে। বাবর শব্দের অর্থ হলো বাঘ। তার বংশের পরিচয় ছিল সাধারণত পিতার দিক থেকে তিনি ছিলেন তৈমুর লংয়ের 5ম জন্মের বংশধর, আর মাতার দিক থেকে তিনি ছিলেন চেঙ্গিস খানের 14তম প্রজন্মের উত্তরসূরি। এশিয়ার 2 সবচেয়ে বড় ভয়ঙ্কর বিজেতার রক্ত বইছিল তার শিরায়। তার পিতা ওমর মির্জা শেখ ছিলেন ফারগান উপত্যকার শাসক। বাবর বেড়ে উঠছিলেন যুদ্ধবিদ্যা ও শিক্ষার মধ্য দিয়ে। তিনি ছিলেন তলবাড়ি চালানোর পারদর্শী, কিন্তু একই সাথে তিনি পারস্য ও তুর্কি ভাষায় কবিতাও লিখতেন। কিন্তু 1498 সালে সবকিছুই পাল্টে গেল। মাত্র 12 বছর বয়সে তার পিতা দুর্ঘটনায় মারা যান। রাতারাতি বাবর হয়ে গেলেন ফারগানের শাসক। কিন্তু এই সিংহাসন ছিল কাঁটায় ভরা। তার নিজের চাচারাই শত্রুতা করলেন। চারপাশের শত্রুরা বুঝলো 12 বছরের একটি ছেলে কি আর রাজপাট সামলাবে। কিন্তু বাবর ছিল তৈমুর লং এবং চেঙ্গিস খানের বংশের রক্ত। তাকে হারানো কি অতটাই সোজা? কিন্তু তার 2 বছর খুবই কষ্টে কেটেছিল। 15 বছর বয়সে বাবর তার পূর্বপুরুষ তৈমুরের রাজধানী সমরকন্দ জয় করলেন। কিন্তু মাত্র 100 দিন পরেই ফারগানের বিদ্রোহ শুরু হলো। তাকে সেখান থেকে ফিরে আসতে হলো। এই সুযোগে উজবেকের নেতা সাইবানি খান সমরকন্দ দখল করে নিলেন। 1498 থেকে 1501 সাল, এই 3 বছর ছিল বাবরের সবচেয়ে কঠিন সময়। বাবর হারালেন সবকিছুই, সমরকন্দ এবং ফারগানা। তার সাথে ছিল মাত্র 200 সৈন্য। পাহাড়ে, মরুভূমিতে তারা ঘুরে বেড়াতেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। 1504 সাল, 21 বছর বয়সে বাবর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। সমরকন্দ হারানোর পর তিনি দৃষ্টি ঘুরিয়ে নিলেন দক্ষিণ কাবুলের দিকে। অল্প কয়েকটি যুদ্ধেই তিনি কাবুল দখল করে নিলেন। এটি হয়ে উঠল তার নতুন শক্তির কেন্দ্র। ধীরে ধীরে তিনি জয় করলেন কান্দাহার ও আফগানিস্তান। কিন্তু বাবরের চোখ ছিল আরও দূরে, ভারতবর্ষে। কেন ভারতবর্ষ? 3টি কারণ। প্রথমত, তার পূর্বপুরুষ তৈমুর 1398 সালে দিল্লি লুট করেছিলেন। বাবর মনে করতেন ভারতের উপর তার ঐতিহাসিক দাবি আছে। দ্বিতীয়ত, ভারত ছিল অসম্ভব সম্পদশালী। সোনা, হীরা, মশলা কাবুলের তুলনায় অনেক বেশি সমৃদ্ধ। তৃতীয়ত, সেই সময় দিল্লির সুলতান ইব্রাহিম লোদি ছিল অত্যন্ত অত্যাচারী। তার বিরুদ্ধে অসন্তুষ্ট হয়ে তার নিজের চাচা দৌলত খান লোদি এবং পাঞ্জাবের শাসক বাবরকে আমন্ত্রণ জানান ভারত আক্রমণ করার জন্য। 1519 সাল থেকে বাবর ভারতে ছোট ছোট অভিযান শুরু করলেন এবং প্রস্তুত নিলেন চূড়ান্ত আক্রমণের জন্য। পানিপথের প্রথম যুদ্ধ, যা ভারতের ইতিহাস চিরকালে বদলে দিল। 1526 সালের 21 এপ্রিল, পানিপথের প্রান্তে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলির মধ্যে একটি। একদিকে ইব্রাহিম লোদি প্রায় 1 লাখ সৈন্য এবং 1000 যুদ্ধ হাতি, অন্যদিকে বাবর মাত্র 12,000 থেকে 15,000 সৈন্য, সংখ্যায় প্রায় 7 গুণ কম। কিন্তু বাবরের হাতে ছিল 3টি বিশেষ অস্ত্র। তুলগুমার কৌশল, উন্নত যুদ্ধ কৌশল যেখানে সৈন্যরা বিভাগ হয়ে চারিদিকে শত্রুদের ঘিরে ফেলে। গোলন্দাজ বাহিনী, আগ্নেয়াস্ত্র ও কামান। ভারতীয় সেনাবাহিনীর প্রযুক্তিতে তখন পিছিয়ে ছিল। প্রতিরক্ষা কৌশল, শত শত গাড়ি দিয়ে ঢালের মতো তৈরি করত, যেখান থেকে তার তীরন্দাজরা নিরাপদে আক্রমণ করতে পারত। সকালে যুদ্ধ শুরু হলো। ইব্রাহিম লোদির বিশাল সেনাবাহিনী এগিয়ে এলো, হাতি গর্জন করছিল। বাবর তার সৈন্যদের নির্দেশ দিলেন, প্রথমে পিছিয়ে যাও, শত্রুকে আসতে দাও। যখন লোদির সেনা কাছে এলো, তখন বাবরের কামান একসাথে গর্জন করে উঠল।
ভয়ানক শব্দ, আগুনের গোলা। হাতি ভয় পেয়ে পালাতে শুরু করলো এবং নিজেদের সৈন্যদেরই পিষে মারতে লাগলো। বাবরের অশ্বারোহী বাহিনী দুই দিক থেকে আক্রমণ শুরু করলো। লোদির সেনারা বিশৃঙ্খল হয়ে পড়ল। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই যুদ্ধের ফলাফল এসে গেল। ইব্রাহিম লোদি নিজের যুদ্ধক্ষেত্রেই মারা গেলেন। প্রায় 20,000 সৈন্য নিহত হলো। বাবর জয়ী হলেন এবং এই জয় ছিল মুঘল সাম্রাজ্যের শুরু। আপনারা হয়তো ভাবছেন যে এরপরে বাবরকে ভারতবর্ষে আর কে আটকাবে, কিন্তু না, খানুয়ার যুদ্ধ এখনো বাকি ছিল। পানিপথের যুদ্ধের পর বাবর দিল্লি ও আগ্রা দখল করলেন, কিন্তু তার চ্যালেঞ্জ শেষ হয়নি। ভারতের রাজপুত শাসকরা তাকে বহিরাগত মনে করত। মেওয়াড়ের রাজা রাণা সংগ্রাম সিং তিনি একত্রিত করলেন রাজস্থানের মালব ও গুজরাটের রাজপুতের রাজাদের। রাণা সংগ্রাম সিং ছিলেন অসম্ভব সাহসী। তার শরীরে ছিল 80টিরও বেশি যুদ্ধের ক্ষত। তিনি হারিয়েছিলেন একটি পা, একটি চোখ এবং একটি হাত, কিন্তু তবুও তিনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। 1527 সাল 17ই মার্চ, খানুয়ার যুদ্ধ। এবারও বাবরের সৈন্য ছিল কম, প্রায় 20,000, আর রাণা সংগ্রাম সিংহের ছিল প্রায় 80,000। বাবরের সেনাবাহিনীরা রাজপুতের রাজাদের এবং সৈনিকদের অসম্ভব সাহসের কথা শুনে তারা ভয় পেয়েছিল। বাবর অত্যন্ত মদ্যপান করতেন। যুদ্ধের আগে বাবর তার সেনাবাহিনীর সামনে প্রতিজ্ঞা করলেন, জিতলে তিনি আর কখনো মদ্যপান করবেন না। তিনি তার সব মদের পাত্র ভেঙে ফেলবেন। এই দেখে সৈন্যদের মনোবল বাড়ল যে আমাদের রাজা যে কোনোভাবেই এই যুদ্ধটি জিততে চায়। যুদ্ধ চলল প্রায় 10 ঘন্টা। রাজপুতের যোদ্ধারা ছিল অসীম সাহসী, কিন্তু বাবরের কৌশল ও কামান আরও কাজে লাগলো। শেষ পর্যন্ত রাজপুত বাহিনী পিছু হাঁটতে বাধ্য হলো। রাণা সংগ্রাম সিংহ পালিয়ে গেলেন, কিন্তু কিছুদিন পরেই রহস্যজনকভাবে তিনি মারা যান। 1529 সালে ঘাগড়ার যুদ্ধ বাবর জয়ী হন। এর মাধ্যমে পূর্ব ভারতেও নিয়ন্ত্রণ আসে। মাত্র 4 বছর বয়সে বাবর প্রতিষ্ঠা করলেন কাবুল থেকে বিহার পর্যন্ত বিশাল সাম্রাজ্য। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাবরের আচরণ দেশের হিন্দুদের প্রতি কেমন ছিল? বাবর শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন কবি, লেখক এবং উদ্যান প্রেমী। তার লেখা বাবরনামা বা তুজুক-ই-বাবরি হলো ইতিহাসের অন্যতম সেরা আত্মজীবনী। তিনি ছিলেন প্রকৃতি প্রেমী। তিনি আগ্রায় একটি বাগান তৈরি করেছিলেন, যা এখন রামবাগ নামে পরিচিত। এবার আসি হিন্দুদের প্রতি তার আচরণ, যা নিয়ে অনেক বিতর্ক আছে। বাবর ছিলেন মুসলিম শাসক। তিনি নিজেকে গাজী বা যোদ্ধা মনে করতেন। খানুয়ার যুদ্ধের আগে তিনি জিহাদ ঘোষণা করেছিলেন, এটি ঐতিহাসিক সত্য। এবার আসে মন্দির ধ্বংসের প্রশ্ন। এক পলিটিক্যাল পার্টি কিছু ভোটের জন্য এই দাবি করে যে বাবর অনেক মন্দির ধ্বংস করেছে, কিন্তু বাবর নামায় কোনো মন্দির ধ্বংসের উল্লেখ নেই এবং সমসাময়িক অন্য কোনো নথিও নেই যা প্রমাণ করবে যে বাবর মন্দির ধ্বংস করেছে। মন গড়া একটি গল্প নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া চলছে শুধু। তাই কোনো প্রমাণ না থাকলেও একজনের প্রতি অভিযোগ তোলা, এটা কি রকম নীতি? আসলে এটি হলো রাজনীতি। এটি হলো ভারতবর্ষের সত্য, যা আপনাকে মানতেই হবে। হ্যাঁ, বাবরের সেনাবাহিনী যুদ্ধের পর লুটপাট ও হত্যাকাণ্ড করেছে, কিন্তু এটি ছিল সেই যুগের সব সেনাবাহিনীরই রীতি, হিন্দু মুসলিম নির্বিশেষে। এটি ছিল যুদ্ধের ভয়াবহতা, ধর্মীয় নিপীড়ন নয়। মৃত্যুর আগে বাবর হুমায়ুনকে বলেছিলেন, হিন্দুস্তানের বিভিন্ন ধর্মের মানুষের প্রতি সহনশীল হন, বস্তু খাওয়া বন্ধ করো, হিন্দুদের সাথে সম্পর্ক ভালো থাকবে, বিভিন্ন ধর্মের উপাসনালয় ধ্বংস করো না। এই উপদেশগুলো ঐতিহাসিকভাবে রেকর্ড আছে এবং পরবর্তীতে আকবর এই নীতি অনুসরণ করেছিলেন। বাবর ছিলেন একজন মধ্যযুগীয় শাসক যার প্রধান লক্ষ্য ছিল সাম্রাজ্য প্রতিষ্ঠা। তিনি ধর্মনিরপেক্ষ শাসক ছিলেন না, কিন্তু সুনির্দিষ্ট ধর্মীয় নিপীড়নের নীতিও তার ছিল না। বাবরের বয়স 47। তার সারা জীবনের যুদ্ধ, কষ্ট তার শরীর ক্ষয় করে দিয়েছিল। 1530 সালে 26শে ডিসেম্বর আগ্রায় বাবর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তাকে প্রথম আগ্রায় সমাহিত করা হয়, কিন্তু তার ইচ্ছা অনুযায়ী পরে কাবুলে নিয়ে যাওয়া হয় এবং বাগ-ই-বাবর বাগানে সমাহিত করা হয়। আজও সেই সমাধি আফগানিস্তানে বিদ্যমান। তো বন্ধুরা, এই ছিল বাবরের জীবন কাহিনী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্টে বলুন পরবর্তী কোন রাজা বা সম্রাটের ভিডিও বানানো যেতে পারে, যার আপনি সত্য ঘটনা শুনতে চান।